আমার বোনের ব্লাড ক্যান্সার ছিল, যার জন্য আমার টাকার খুব প্রয়োজন ছিল। ডাক্তার বলে দিয়েছিল যে ওর তক্ষুনি অপারেশন হওয়া জরুরি, না হলে প্রাণের ঝুঁকি থাকতে পারে। ওই শহরের এক বড় বিজনেসওম্যান ঘোষণা করেছিলেন যে যে ব্যক্তি ওনার মেয়ের সাথে বিয়ে করবে তাকে উনি ৫০ লক্ষ টাকা দেবেন। এটা শুনেই আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি বিয়ে করব আর আমার বোনের চিকিৎসা করাব। বিয়ের পর যখন আমি প্রথমবার আমার কনের বড় ঘরে গেলাম, তখন আমি হেসে তাকে দেখলাম। যখন আমি তার মুখ দেখলাম, সে এতটাই সুন্দরী ছিল যে যে কেউ তার প্রেমে পড়ে যেত। কিন্তু পরের মুহূর্তেই যখন আমি তাকে মন দিয়ে দেখলাম, তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। কারণ আমার নাম অক্ষয়, আমি একটা খুব দরিদ্র ঘরের ছেলে। দারিদ্র্যের অভাব আমি সেই সময় থেকে বুঝতে পারি যখন থেকে আমি জ্ঞান ফিরে পেয়েছিলাম। আমরা ৪ ভাই বোন, আর আমি সবার বড়। আমার বাবা নেশা করতেন আর মা লোকের বাড়িতে কাজ করে আমাদের পেট চালাতেন। বাবার নেশার এমন নেশা ধরে গিয়েছিল যা তাকে ভেতর ভেতর উই পোকার মতো কুড়ে কুড়ে খাচ্ছিল। বাড়িতে প্রতিদিন একটা নতুন অশান্তি হতো। টাকা বের কর, না হলে আজ তোকে মেরেই ফেলব আমি বলছি। বাবা এক রাতে মাকে চুল ধরে মেঝেতে টেনে হিচড়ে বলেছিলেন। ওনার চোখ লাল ছিল আর হাত কাঁপছিল। উপরবালার ভয় করুন, আমার কাছে কিচ্ছু নেই, আজ মালকিন টাকা দেননি। মা কাঁদতে কাঁদতে হাত জোড় করছিলেন। ওনার মুখে আগে থেকেই থাকা ক্ষতের দাগগুলো পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি এই দৃশ্য দেখে আর থাকতে পারলাম না। আমি এগিয়ে গিয়ে বাবার হাত ধরে ফেললাম। বাবা, মাকে ছাড়ুন, কেন মারছেন? আপনার কি একটুও দয়া হয় না? আমি পুরো শক্তি দিয়ে বাবাকে পেছনে ধাক্কা দিলাম। তুই আমাকে আটকাবি? কালকের জন্মানো ছেলে আজ বাপের সামনে দাঁড়াবে? বাবা একটা সজোরে থাপ্পড় আমার মুখে মারলেন। আমার নাক থেকে রক্ত পড়তে লাগল। কিন্তু আমি নিজের জায়গা থেকে নড়লাম না। বাবা রাগে বিড়বিড় করতে করতে আর দরজায় জোরে লাথি মারতে মারতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। মা মেঝেতে পড়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেছিলেন। আমি ওনাকে সাহারা দিয়ে বসলাম আর জলের গ্লাস ওনার ঠোঁটে ঠেকালাম। মা, আপনি চিন্তা করবেন না, আমি বড় হয়ে পড়াশুনো করব আর সব ঠিক করে দেব। আমি মায়ের চোখের জল মুছিয়ে ওনাকে বিশ্বাস করানোর চেষ্টা করলাম। আমার বাচ্চা, আমাদের মতো গরিবের কপালে পড়াশুনো নেই, শুধু মজদুরি লেখা আছে। মা হতাশ হয়ে আমার দিকে তাকালেন আর নিজের ছেঁড়া ওড়না দিয়ে আমার রক্ত মুছতে লাগলেন। আমার ভাইবোন দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু টানা খিদে আর দারিদ্র্য তাদের গায়ের রং কেড়ে নিয়েছিল। আমাদের সবার মুখে এক অদ্ভুত বিষণ্ণতা ছেয়ে থাকত। আমার ছোট ভাই সাহেল প্রায়ই খিদের জ্বালায় কাঁদত। আমার ২ বোন প্রীতি আর দিশা চুপচাপ এক কোণে বসে থাকত। আমি ওদের অবস্থা দেখে খুব দুশ্চিন্তা করতাম। দিন এভাবেই কাটছিল। একদিন আমাদের পাড়ার দোকানদার দৌড়ে আমাদের বাড়িতে এলো। অক্ষয়, তোমার বাবার লাশ নদীর ধারে পড়ে আছে, তাড়াতাড়ি চলো। ওনার কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। কি বলছেন আপনি কাকা? বাবা তো কাল রাত থেকে নিখোঁজ ছিলেন। উনি নদীতে কি করছিলেন? আমি ঘাবড়ে গিয়ে দরজার দিকে দৌড়ালাম। হ্যাঁ বাবা, বেশি নেশার কারণে ওনার প্রাণ চলে গেছে। উনি মাথা নাড়লেন আর আমাকে নিজের সাথে নিয়ে গেলেন। আমরা বাবার লাশ বাড়িতে নিয়ে এলাম। বাড়িতে শোরগোল পড়ে গিয়েছিল। পাড়ার লোক জড়ো হয়েছিল। মা লাশের পাশে চুপচাপ বসেছিলেন। উনি কাঁদছিলেন না, শুধু পাথর হয়ে গিয়েছিলেন। আর বাবাকে দেখছিলেন যে তাকে সারা জীবন দুঃখ ছাড়া কিছুই দেয়নি। মা, কেঁদে নিন, আপনার মন হালকা হবে, এভাবে চুপ করে থাকবেন না। আমি মায়ের কাঁধে হাত রাখলাম। মা বলতে লাগলেন যে যাদের চোখের জল শুকিয়ে যায় তারা আর কাঁদে না অক্ষয়। মায়ের গলায় এক অদ্ভুত যন্ত্রণা ছিল। উনি এই জীবনের ওপর আফসোস করছিলেন যা উনি বাবার শুধরানোর আশায় বরবাদ করে দিয়েছিলেন। বাবার শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর আমার মনে হল যেন আমাদের মাথা থেকে একটা বোঝা নেমে গেছে, কিন্তু সেই সঙ্গে একটা অদ্ভুত ভয় আমাকে আঁকড়ে ধরেছিল। মা ঘরে বসে গিয়েছিলেন। ঘরে উনুন জ্বলা বন্ধ হয়ে গিয়েছিল। আমি পড়াশোনার স্বপ্ন চিরকালের জন্য মুছে দিয়েছিলাম আর পাড়ার একটা ওয়েল্ডিংয়ের দোকানে কাজ শুরু করেছিলাম। ওখানকার দোকানদার খুব নিষ্ঠুর মানুষ ছিল। পশুর মতো কাজ নিত আর টাকা দেওয়ার সময় ওর প্রাণ বেরিয়ে যেত। আমার দিনরাত অন্ধকার হয়ে গিয়েছিল। সাহেব, ২ দিন ধরে ঘরে কিছু আসেনি, কিছু টাকা দিন। একদিন সন্ধ্যায় আমি সাহেবের সামনে হাত জোড় করে বললাম,
কিসের টাকা? গত সপ্তাহে যে তুই 1000 টাকা নিয়েছিলি সেটা কি তোর বাবা দিয়ে গেছে? সাহেব নিজের হাত থেকে গ্লাস নামিয়ে রেখে রেগে উত্তর দিল, ওটা তো মায়ের ওষুধের জন্য লেগে গিয়েছিল। আপনি এখন কিছু দিয়ে দিন আর মাসের শেষে টাকা দেওয়ার সময় কেটে নেবেন। আমি ভারাক্রান্ত গলায় বললাম, এই নে 500 টাকা, আর মনে রাখিস এটাও এখন আমি তোর খাতায় লিখে রাখছি, আর তুই এখান থেকে কোথাও যেতে পারবি না মরতে দমতক। উনি আমার দিকে ঘৃণা ভরে 500 টাকার নোট ছুঁড়ে দিলেন। আমি সেই নোট মাটি থেকে তুললাম আর চুপচাপ নিজের কাজে লেগে পড়লাম। আমি সাহেবের ঋণের নিচে চাপা পড়ে গিয়েছিলাম। আমি ওই কাজ ছাড়তেও পারছিলাম না, কারণ ভাই বোনদের না খেয়ে মরতে দেখতে পারতাম না। রাতে বাড়ি যেতাম তো সবাই আমার অপেক্ষা করত। ভাই, আজ খাওয়ার কিছু এনেছ? ছোট বোন প্রীতি আমার শার্ট ধরে জিজ্ঞেস করল। হ্যাঁ আমার পুতুল, এই নাও, আজ রুটি আর ডাল এনেছি। আমি থলিটা ওর হাতে দিলাম আর নিজে এক কোণে বসে জল খেয়ে নিলাম। আমি ওই রাতে কিছুই খাইনি, যাতে আমার ভাই বোনরা পেট ভরে খেতে পারে। অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। দোকানের আয় দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। আমি ঠিক করলাম আমাকে আরও কিছু করতে হবে। দোকান থেকে রাত 8টায় ছুটি হতো। আমি ওখান থেকে সোজা একটা ছোলেপুরির দোকানে কাজ শুরু করলাম। অক্ষয়, তুমি রাত 2টা পর্যন্ত এখানে কাজ করবে। আমি তোমাকে রোজ হিসেবে 100 টাকা দেব। ছোলেপুরিওয়ালা দোকানদার আমাকে শর্তগুলো বলল। আমার মঞ্জুর ভাই, শুধু আপনি টাকা রোজ দিয়ে দেবেন। আমি তক্ষুনি হ্যাঁ বলে দিয়েছিলাম। আমার টাকার খুব প্রয়োজন ছিল। এখন আমি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ওয়েল্ডিংয়ের দোকানে থাকতাম, আর তারপর রাত 8টা থেকে 2টা পর্যন্ত অন্য দোকানে বাসন ধুতাম আর লোকদের প্লেট দিতাম। দিন রাতের এই খাটুনি আমার শরীরকে ভেঙে চুরমার করে দিয়েছিল, কিন্তু ঘরের উনুন জ্বলতে শুরু করেছিল। মাঝে মধ্যে দোকানদার বেঁচে যাওয়া খাবার আমাকে দিয়ে দিত, যা আমি বাড়ি নিয়ে আসতাম। আজ আপনি আমাদের জন্য কি এনেছেন? আমার ছোট ভাই বাড়িতে আসতেই আমার পা জড়িয়ে ধরল। আজ আমি তোমাদের সবার জন্য ছোলে ভাটুরে এনেছি, সবাই মিলে খাবো। আমি হেসে থলিটা ওর হাতে দিলাম। ওদের মুখের হাসি দেখে আমার সব ক্লান্তি দূর হয়ে যেত। তুমি কিছু খেয়েছ অক্ষয়? তোর মুখ শুকিয়ে গেছে খাটতে খাটতে। মা আমার ক্লান্ত চোখে তাকিয়ে বললেন, আমি খেয়ে নিয়েছি মা, আপনারা খেয়ে নিন, আমার ঘুম পাচ্ছে। আমি মিথ্যে বললাম আর খাটিয়ায় পড়তেই ঘুমের দেশে তলিয়ে গেলাম। জীবন একটা ছন্দে ফিরছিল যে হঠাৎ এক বিপদ ঘিরে ধরল। আমার বোন দিশার খুব জ্বর থাকতে লাগল। জ্বর কোনোভাবেই নামার নাম নিচ্ছিল না। ও সারাদিন কাশত আর জ্বরে পুড়ত। চলো দিশা, কোনো ভালো ডাক্তারকে দেখাই, তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। আমি একদিন দিশার তপ্ত কপালে জলপট্টি দিতে দিতে বললাম, না ভাই, এই ওষুধেই ঠিক হয়ে যাবে, আপনি নিজের টাকা নষ্ট করবেন না। দিশা হেসে উত্তর দিল, কিভাবে নষ্ট করব না? তোমার জীবনের চেয়ে বড় আমার কাছে কিছু নেই। আমি কড়াভাবে বললাম আর তাকে পাড়ার ক্লিনিকে নিয়ে গেলাম। ডাক্তার কিছুদিনের ওষুধ দিলেন, কিন্তু তবুও কোনো পরিবর্তন হল না। জ্বর বাড়তেই থাকল আর দিশা আরও দুর্বল হয়ে গেল। ওর ওজন দ্রুত কমতে লাগল। অক্ষয় বাবা, এর জ্বর সাধারণ জ্বর নয়। তুমি একে শহরের বড় হাসপাতালে নিয়ে যাও, ওখানে ওর কিছু টেস্ট হবে। এখানে আমার চিকিৎসায় কাজ হচ্ছে না। ক্লিনিকের ডাক্তার চিন্তিতভাবে আমাকে সান্ত্বনা দিলেন। আমি আমার ছোট ভাই সাহিলকে একটা দোকানে কাজে লাগিয়ে দিলাম, যাতে ও ঘরের খরচ চালাতে পারে আর ছোট বোন প্রিয়া ও মায়ের খেয়াল রাখতে পারে। আমি দোকানের সাহেবের কাছে গেলাম। সাহেব, আমার বোন খুব অসুস্থ, শহরের হাসপাতালে নিয়ে যেতে হবে। আমাকে কিছু 1000 টাকা ধার দিন, আমি আপনার এই উপকারের কথা কোনোদিন ভুলব না। আমি মিনতি করে সাহেবের সামনে হাত পাতলাম। আগের টাকাগুলো কি তোর দাদু দেবে, যে আরও চাইতে চলে এসেছিস? চল ভাগ এখান থেকে, নিজের কাজ কর। সারা দিন কাঁদতেই থাকে। সাহেব আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। আমার বোন মরে যাবে সাহেব, ভগবানের দোহাই, আমি আপনার সারা জীবন গোলামি করব, শুধু আজ আমাকে সাহায্য করুন। আমি কাঁদতে কাঁদতে ওনার পা ধরে ফেললাম। আমার পা ধরিস না, লে, এই শেষবার দিচ্ছি 2000 টাকা। এর পরে আমার থেকে 1 টাকাও পাবি না। আর মনে রাখিস, তুই এখন আমার দোকানের বিক্রি হওয়া মজুর। সাহেব পকেট থেকে টাকা বের করে আমার মুখের ওপর ছুঁড়ে মারলেন। আমি সেই টাকা তুললাম আর বোনকে নিয়ে শহরের সরকারি হাসপাতালে পৌঁছে গেলাম। ওখানকার পরিবেশ খুব অদ্ভুত ছিল। রোগীদের ভিড় আর ওষুধের গন্ধে আমার মাথা ঘুরিয়ে দিচ্ছিল। আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল।
ঘণ্টার পর ঘণ্টা স্লিপ বানানোর লাইনে দাঁড়িয়ে থাকলাম। তারপর ডাক্তার দিশাকে দেখলেন আর আলাদা আলাদা টেস্ট লিখে দিলেন। বেশ কয়েকদিন ধরে টেস্ট চলতে লাগল। আমি বাইরে মেঝেতে শুতাম আর সারা দিন টেস্টের রিপোর্টের জন্য দৌড়ঝাঁপ করতাম। যখন শেষ রিপোর্ট এলো তখন ডাক্তার আমাকে ওনার ঘরে ডাকলেন। অক্ষয়, তোমার বোন দিশার ব্লাড ক্যান্সার হয়েছে আর এটা শেষ পর্যায়ের দিকে যাচ্ছে। ডাক্তারের শব্দগুলো আমার কানে আসতেই আমার কাছে মৃত্যুর মতো মনে হল। আমার মাথা শূন্য হয়ে গিয়েছিল। ক্যান্সার ডাক্তার সাহেব, আপনি কিছু করুন, আমার বোনকে বাঁচিয়ে নিন, আমার মা তো মরে যাবে। আমি ডাক্তারের সামনে হাত জোড় করে ফুপিয়ে কাঁদতে শুরু করলাম। চিকিৎসা সম্ভব, কিন্তু এতে অনেক খরচ হবে, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হবে, আর ওষুধও খুব দামি। তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব টাকার ব্যবস্থা করতে হবে, যাতে তোমার বোনের চিকিৎসা শীঘ্রই শুরু করা যায়, আরও তাড়াতাড়ি সুস্থ হতে পারে। ডাক্তার সহানুভূতির সাথে আমার দিকে তাকিয়ে বললেন, ডাক্তার সাহেব, আমার কাছে তো কোনো টাকাই নেই। আপনি তো লক্ষ লক্ষ টাকার কথা বলছেন, আমার কাছে তো 500 টাকাও নেই। আমি এত টাকা কোথা থেকে আনব? আমি আক্ষেপ করে মাথা নিচু করে ফেললাম। ডাক্তার সহানুভূতির সাথে বললেন যে আমরা তো কিছুই করতে পারব না। যতক্ষণ না টাকা জমা দেওয়া হবে, ওর চিকিৎসাও শুরু হতে পারবে না। তোমাকে কিছু তো করতেই হবে, তোমার বোনের জীবনের জন্য। যদি তুমি তোমার বোনের জীবন চাও, তবে তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব সব টাকার ব্যবস্থা করতে হবে। ডাক্তার আবারও সহানুভূতির সাথে আমার দিকে তাকিয়ে বললেন। আমি ক্লান্ত পায়ে ঘর থেকে বাইরে এলাম। আমার বোন হাসপাতালের জেনারেল ওয়ার্ডের বিছানায় অজ্ঞান হয়ে পড়েছিল। আমি জানলা দিয়ে তাকে দেখছিলাম। ওই বোন যে আমাকে খুব ভালোবাসত, তার জীবন এখন খুব বিপদে ছিল। নিজের অসহায়তায় আমার কান্না আসছিল। আমার কাছে একটা টাকাও ছিল না যে তার চিকিৎসা করাতে পারি। সাহেবকে ফোন করলাম যে হয়তো উনি কিছু দয়া করবেন। সাহেব, আমার বোনের ক্যান্সার হয়েছে, আমার আরও টাকার প্রয়োজন আছে, আমাকে বাঁচিয়ে নিন, আমাকে আরও অল্প কিছু টাকা দিয়ে দিন, যাতে আমি আমার বোনের চিকিৎসা করাতে পারি আর তাকে জীবিত আমার মায়ের কাছে নিয়ে যেতে পারি। আমি ফোনে কাঁদতে কাঁদতে বললাম, এখন আমি তোমাকে আর টাকা কোথা থেকে এনে দেব? আগেই তোমার কাছে আমার অনেক টাকা পাওনা আছে, আগে ওগুলো শোধ করো, তারপর আরও চাইবে। আমাকে আর ফোন করবে না, যখন দেখো টাকা চাইতেই থাকো, শুধু কাঁদতে থাকো। সাহেব বকা দিয়ে ফোন বন্ধ করে দিলেন। আমি দুশ্চিন্তায় হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে এলাম আর শহরের অচেনা রাস্তায় পাগলের মতো ঘুরতে লাগলাম। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি কি করব, কোথায় যাব। আমি আমার বাড়িতে মা আর ভাই বোনদেরও কিছু জানাইনি, তারা বাড়িতে দিশার ফেরার অপেক্ষায় ছিল। আমি হাঁটতে হাঁটতে এক জায়গায় এসে থামলাম। আমার মাথায় তখন শুধু মৃত্যু আর জীবনের দোলাচল চলছিল, আর আমি কোনো রাস্তা দেখতে পাচ্ছিলাম না। আমি হাঁটতে হাঁটতে এক রাস্তার ধারের ফুটপাথে বসে পড়লাম। গাড়িগুলো আমার সামনে দিয়ে দ্রুত চলে যাচ্ছিল, প্রতিটা গাড়িতে লোকেরা নিজের জীবনে মগ্ন ছিল, আর এখানে আমার দুনিয়ান পুরোপুরি উজাড় হয়ে গিয়েছিল। আমি আকাশের দিকে তাকালাম। ওপরওয়ালা, আমার সাহায্য করো, আমার কাছে কোনো রাস্তা বেজে নেই, শুধু তুমিই আছো যে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারো। কিছু করো, যদি আমার বোন সুস্থ না হয় তবে আমার মা এই খবর শুনলেই মরে যাবে। আমার বোনকে একেবারে সুস্থ করে দাও আর টাকার কোনোভাবে ব্যবস্থা করে দাও, যাতে আমি আমার বোনের ভালোভাবে চিকিৎসা করতে পারি আর তাকে ফিরে মায়ের কাছে নিয়ে যেতে পারি। আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলাম। আমার বোনের সেই মুখটা মনে পড়ছিল যখন ও ছোটবেলায় আমাকে জড়িয়ে ধরত, সেই হাতগুলো মনে পড়ছিল যখন ও আমার পা টিপে দিত। আমার বোন দিশা কোনোদিন আমার কাছে কিছু চায়নি, ওর জীবনের শুধু একটাই উদ্দেশ্য ছিল যে আমরা সবাই খুশি থাকি। আজও সেই খুশিকে অসম্পূর্ণ রেখে মৃত্যুর দরজায় দাঁড়িয়েছিল। আমি আমার চোখের জল মুছলাম আর আবার উঠে দাঁড়ালাম। আমাকে হার মানলে চলবে না, আমাকে যেভাবেই হোক টাকা আনতে হবে। আমাকে যে কোনো উপায়ে সব টাকার ব্যবস্থা করতে হবে, যাতে আমার বোনের জীবন বেঁচে যায়। আমি যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলাম, এমনকি আমাকে যদি নিজের জীবনও দিতে হতো, আমি আমার বোনের চিকিৎসা যে কোনো উপায়ে করিয়েই ছাড়তাম। আমি শহরের অনেক লোকের সামনে হাত পাতলাম, দোকানদারদের কাছে ধার চাইলাম, কিন্তু কেউ আমার কথা শুনল না। গরিবের কোনো সম্মান হয় না, আর না গরিবের ওপর কারো বিশ্বাস থাকে। আমি সারা জীবন রাস্তার ধুলো ঝাড়লাম, আমার পায়ে ফোসকা পড়ে গিয়েছিল আর খিদে পেটে ব্যথা করছিল, কিন্তু বোনের অসুখের সামনে আমার কোনো কষ্টই আমি অনুভব করছিলাম না। রাতের অন্ধকার ঘনিয়ে আসছিল। হাসপাতালে আমার বোন আমার অপেক্ষা করছিল যে আমি টাকা নিয়ে আসব আর ওর চিকিৎসা শুরু হবে। আমি খালি হাতে ফিরে যাওয়ার কথা
ভাবতেও পারছিলাম না। রাতের অন্ধকার খুব গভীর হচ্ছিল আর আমার সব আশা ভেঙে যাচ্ছিল। আমি শহরের রাস্তায় এমনভাবে হাঁটছিলাম যেন আমার নিজের বলতে কেউ নেই। খিদে আর ক্লান্তিতে আমার পা কাঁপছিল, কিন্তু মাথায় শুধু একটা কথাই ছিল, বোনের জীবন। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা বোনের ফ্যাকাশে মুখটা আমার চোখের সামনে ঘুরছিল। আমি শহরের অনেক দরজায় কড়া নেড়েছিলাম, পরিচিতদের সামনে হাত পেতেছিলাম, কিন্তু গরিবের অসহায়তা কারও চোখে পড়ে না। হে ওপরবালা, আমাকে পথ দেখাও। আমি আমার বোনকে মরতে দেখতে পারব না। আমার সমস্যাগুলো সহজ করে দাও। আমাকে যে কোনোভাবে টাকা দাও। আমি আকাশের দিকে মুখ করে অসহায়ভাবে বললাম। আমার চোখ দিয়ে জল পড়ছিল আর মনটা ব্যথায় ফেটে যাচ্ছিল। একটা চায়ের দোকানের কাছে পৌঁছে আমার পা থমকে গেল। ওখানে কিছু লোক চা খাচ্ছিল আর উঁচু গলায় কথা বলছিল। আমি একপাশে অন্ধকারে দাঁড়ালাম, যাতে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে পারি। আমার পায়ে এতটা শক্তি ছিল না যে আমি আরও হাঁটতে পারতাম। আরে শুনেছিস, ওই শহরের সবথেকে বড় বিজনেসওম্যান শ্রদ্ধা যাদব নিজের মেয়ের বিয়ের জন্য পাগল হয়ে গেছে? ৩১ বছরের এক লোক চায়ের চুমুক দিতে দিতে কথাগুলো বলল। ওর গলায় বিস্ময় আর অস্থিরতা ছিল। হ্যাঁ ভাই, ৫০ লক্ষ টাকা নগদ পুরস্কার দিচ্ছে যে ওর মেয়েকে বিয়ে করবে। দ্বিতীয় লোকটা বিদ্রূপ করে উত্তর দিল। ওর চোখে লোভ চকচক করছিল। এই শব্দগুলো আমার কানে বোমার মতো ফাটল। ৫০ লক্ষ টাকা, এটা এত বড় অঙ্ক যে আমার বোনের চিকিৎসা তো কি আমাদের সবার জীবন পাল্টে যেত। আমার মৃতপ্রায় শরীরে যেন কেউ প্রাণ ঢেলে দিল। আমি হঠাৎ ওদের দিকে এগিয়ে গেলাম। ভাই, আপনারা কোন শ্রদ্ধার কথা বলছেন, আর এই ৫০ লক্ষ টাকার কি ব্যাপার? আমি ওদের কাছে গিয়ে অস্থিরভাবে জিজ্ঞেস করলাম। আমার গলায় একটা কম্পন ছিল। ওরা দুজনে আমাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখতে লাগল। আমার নোংরা জামা কাপড়, অগোছালো চুল আর মুখে জমে থাকা ধুলো দেখে ওরা ঘৃণাভরে মুখ কোঁচকাল। তোর এটা দিয়ে কি কাজ রে ছেলে? যা নিজের কাজ কর, এটা তোর কাজের কথা নয়। যা গিয়ে নিজের ভিক্ষে মাগ, আর এখানে আসার দরকার নেই। প্রথম লোকটা হাতের ইশারায় আমাকে দূরে সরে যেতে বলল। ওর ব্যবহার খুব ঘৃণা ভরা ছিল। ওপরওয়ালার দোহাই আমাকে বলে দিন, আমার বোন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে, আমার টাকার খুব দরকার। আমি হাত জোড় করে ওদের সামনে খুব মিনতি ভরা সুরে বললাম, দয়া করে আমাকে সাহায্য করুন। আমার বোনের চিকিৎসা হওয়া খুব জরুরি। ওর ব্লাড ক্যান্সার, আর ডাক্তার বলেছে যত তাড়াতাড়ি চিকিৎসা হবে ও তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। যদি ওর চিকিৎসায় দেরি হয়, ওর জীবন চলে যেতে পারে। আমি আমার বোনকে মরতে দেখতে পারব না। যদি আমার বোন মরে যায়, আমার মাও মরে যাবে। দয়া করে আমার সাহায্য করুন। আমার চোখে সততা আর খুব অসহায়তা ছিল। দ্বিতীয় লোকটা আমার মলিন মুখ দেখে একটু নরম হল। ছেলে, এই শহরের এক খুব ধনী মহিলা হলেন শ্রদ্ধা যাদব। উনি পুরো শহরে ঘোষণা করিয়েছেন যে যে কোনো সুদর্শন তরুণ ওনার মেয়েকে বিয়ে করবে তাকে উনি ৫০ লক্ষ টাকা নগদ পুরস্কার দেবেন। কিন্তু শর্ত কি? নিশ্চয়ই কোনো খুঁত থাকবে ওই মেয়ের মধ্যে, যার জন্য উনি এত বড় অঙ্কের টাকা দিচ্ছেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কোনো ধনী লোক বিনা কারণে এত বড় অঙ্কের টাকা দেয় না? এটাই তো কেউ জানে না, যেই যায় ফিরে পালিয়ে আসে। শুনেছি ও চায় ছেলেটা শুধু দেখতে সুন্দর হোক আর বিয়ের পর এই হাভেলিতেই থাকুক। প্রথম লোকটা ঠাট্টা সুরে বলল। ওর মুখে একটা বিদ্রুকর হাসি ছিল। আমাকে ওনার ঠিকানা দিয়ে দিন, আমি যাব ওনার কাছে। আমি দৃঢ় সংকল্প নিয়ে বললাম। আমার বুক তখন দ্রুত ধরফড় করছিল আর আমি আমার গন্তব্য খুঁজে পেয়েছিলাম। পাগল হয়ে গেছিস নাকি? গিয়ে নিজের জীবন নষ্ট করবি? কোনো খুব বড় বিপদ আছে তাই তো লোকেরা পালিয়ে আসে। দ্বিতীয় লোকটা আমাকে থামাতে চাইল। ও আমাকে এই বিপদ থেকে বাঁচাতে চেয়েছিল। আমার জীবন আমার বোনের চেয়ে বড় নয়, আপনারা শুধু আমাকে রাস্তা বলুন। আমি কড়াভাবে উত্তর দিলাম। আমার সংকল্প পাকা হয়ে গিয়েছিল। আমার নিজের জীবনের কোনো পরোয়া ছিল না। ওরা আমাকে শহরের সবথেকে বড় এলাকার ঠিকানা দিয়ে দিল। আমি হাসপাতালে যাবার চিন্তা ছেড়ে সোজা ওই হাভেলির দিকে রওনা হলাম। আমার পরোয়া ছিল না যে ওই মেয়ের কী সমস্যা হবে, ও অন্ধ হবে নাকি বোবা হবে নাকি কুৎসিত হবে। আমার শুধু ৫০ লক্ষ টাকা চাইছিল। বোনের নিঃশ্বাস কেনার জন্য আমি নিজেকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সারা রাস্তা আমার মাথায় শুধু এটাই চলছিল যে কোনোভাবে শ্রদ্ধা ম্যাডাম যেন আমাকে না করে না দেন। হাভেলির সামনে পৌঁছে আমার চোখ কপালে উঠে গেল। ওটা কোনো সাধারণ বাড়ি নয়, বরং একটা প্রাসাদ ছিল। উঁচু দেওয়াল আর বিশাল বড় লোহার গেট, যাতে দুজন বড় বড় গার্ড দাঁড়িয়েছিল। ওদের পোশাক আর অস্ত্র দেখে সাধারণ মানুষ এমনিতেই ভয় পেয়ে যাবে।
আমি দীর্ঘ নিঃশ্বাস নিলাম আর কোনো দ্বিধা ছাড়াই গেটের দিকে এগিয়ে গেলাম। কোথায় যাচ্ছিস রে ভিখারি, পেছনে হাঁট। একটা গার্ড নিজের বন্দুক আমার দিকে তাক করে আমাকে আটকাল। ওর গলায় একটা অদ্ভুত অহংকার ছিল। আমি ভিখারি নই, আমাকে শ্রদ্ধা ম্যাডামের সাথে দেখা করতে হবে, আমাকে ওনার মেয়েকে বিয়ে করতে হবে। আমি ভয় না পেয়ে গার্ডের চোখের দিকে তাকিয়ে বললাম। আমার গলায় কোনো ভয় ছিল না। দুই গার্ড একে অপরের দিকে তাকিয়ে হো হো করে হাসতে লাগল। ওদের হাসি রাতের নিস্তব্ধতায় খুব খারাপ লাগছিল। নিজের চেহারা দেখেছিস? যা গিয়ে নর্দমায় মুখ ধুয়ে আয়, তারপর শ্রদ্ধা যাদবের সাথে দেখা করার কথা ভাবিস। দ্বিতীয় গার্ডটা আমাকে কাঁধ ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি বলেছি আমাকে ভেতরে যেতে দাও, আমার সময় নষ্ট করো না, না হলে শ্রদ্ধা যাদবকে বলবো যে তোমরা একটা মানুষকে আটকেছ। আমি নিজের জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে ওকে কড়া সাবধান বানিয়ে দিলাম। আমার রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। গার্ড আমার কথা শুনে একটু ইতস্তত করল। সম্ভবত ম্যাডামের আদেশ ছিল যে যেই আসুক তাকে যেন আটকানো না হয়। এর মধ্যেই এক বৃদ্ধ চাকর গেটের ভেতর থেকে বাইরে এলো। ওর জামাকাপড় পরিষ্কার ছিল আর ওকে হাভেলির কোনো পুরনো চাকর বলে মনে হচ্ছিল। কেন শোরগোল করছো তোমরা? কে এই ছেলেটা? বৃদ্ধ চাকর গার্ডদের রাগে জিজ্ঞেস করল। চাচাজি, এই ছেলেটা বলছে ও ম্যাডামের সাথে দেখা করতে চায়, বিয়ের ঘোষণা শুনে এসেছে। গার্ড আমার দিকে ইশারা করে উত্তর দিল। ওর কথায় তখনও বিদ্রুপ ছিল। বৃদ্ধ চাকর আমাকে খুঁটিয়ে দেখল। ওর চোখে এক অদ্ভুত সহানুভূতি আর দুঃখ ফুটে উঠল। বাবা, তুমি খুব অল্প বয়সের আর দেখে ভদ্র ঘরের মনে হচ্ছ। আমার কথা মানো তো এখান থেকে চলে যাও। বৃদ্ধ মানুষটা খুব নরমভাবে আমাকে বোঝানোর চেষ্টা করল। না চাচা, আমি যাব না। আমার টাকার খুব দরকার। আপনি আমাকে একবার শ্রদ্ধা যাদবের সাথে দেখা করিয়ে দিন। আমি মিনতি ভরা সুরে বললাম, কিন্তু আমার দাঁড়িয়ে থাকার ভঙ্গি বলে দিচ্ছিল যে আমি ফিরে যাব না। তোমার ধারণা নেই যে তুমি কোন বিপদে পা দিতে যাচ্ছ। এখানে রোজ 10টা ছেলে আসে আর সত্যিটা জেনে লেজ গুটিয়ে পালায়। নিজের জীবন বাজি রেখো না। বৃদ্ধ লোকটা আমার কাঁধে হাত রেখে খুব গম্ভীরভাবে কথাগুলো বলল। ও সত্যি আমার ভালো চেয়েছিল। আমার জীবন আগেই বরবাদ হয়ে গেছে চাচা। আমার বোন ক্যান্সারের বিছানায় শুয়ে আছে। যদি ওকে বাঁচানোর জন্য আমাকে আগুনেও ঝাঁপ দিতে হয় তবে আমি ঝাঁপ দেব। ওর ব্লাড ক্যান্সার। ডাক্তার বলেছে যদি ওর চিকিৎসা না হয় তবে ওর বেঁচে থাকা মুশকিল হবে, আর চিকিৎসা খুব তাড়াতাড়ি হতে হবে। আমি আমার বোনের জন্য যে কোনো কিছু করতে রাজি। আমার গলা ধরে এলো, কিন্তু আমি চোখের জল চোখেই আটকে দিলাম। আমাকে দুর্বল হলে চলবে না। বৃদ্ধ চাকর আমার অসহায়তার কথা শুনে চুপ হয়ে গেল। ও একটা লম্বা নিঃশ্বাস নিল আর হতাশায় মাথা নাড়ল। লোভ আর অভাব মানুষকে দিয়ে কি না করায়। ঠিক আছে, ভেতরে এসো, কিন্তু মনে রেখো পরে আফসোস করে কোনো লাভ হবে না। ও গার্ডকে ইশারা করল আর ভারী লোহার গেট আমার জন্য খুলে দেওয়া হলো। আমি হাভেলির ভেতরে এলাম। ভেতরের দৃশ্য বাইরের চেয়েও বেশি সুন্দর ছিল। দামি গাড়ি, বড় বড় ফোয়ারা আর চারদিকে সবুজে ঘেরা। রাতের বেলাতেও হাভেলিতে দিনের মতো আলো ছিল। আমার কাছে এই সবকিছুই মাটির সমান ছিল। আমার লক্ষ্য ছিল শুধু ওই 50 লক্ষ টাকা। বৃদ্ধ চাকর আমাকে একটা বিশাল বড় হলের দিকে নিয়ে গেল। এখানে দাঁড়িয়ে থাকো, আমি ম্যাডামকে ডেকে নিয়ে আসছি, আর খবরদার কোনো কিছুতে হাত দেবে না। চাকরটা আমাকে কড়াভাবে বলল আর বড় দরজার পেছনে অদৃশ্য হয়ে গেল। আমি এই সুন্দর হলে দাঁড়িয়েছিলাম। চারদিকে দামি সোফা আর বড় বড় ঝুমুর লাগানো ছিল। মেঝে এতটা চকচকে ছিল যে তাতে আমার মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল। আমার নোংরা শরীর আর ছেঁড়া জুতো নিয়ে আমার কোনো লজ্জা অনুভব হচ্ছিল না, কারণ মায়ের মমতা আমার মধ্যে একটা পাহাড়ের মতো দৃঢ়তা তৈরি করে দিয়েছিল। কিছু অন্য চাকরও সেখান দিয়ে গেল আর আমাকে অদ্ভুত নজরে দেখে নিজেদের মধ্যে কথা বলতে লাগল। আরও একটা জালে ফাঁসতে এসে গেছে। চেহারাটা তো বেশ ভালোই বেচারার। এক তরুণী পরিচারিকা অন্যজনকে বলল। ওদের আওয়াজ আমার কানে পরিষ্কার আসছিল। টাকার খিদে মানুষকে অন্ধ করে দেয়। আমি কি জানি ভেতরে কি চলছে? কোন ছুরি রাখা আছে যা আমার গলা কাটবে? অন্য পরিচারিকা বিদ্রুপের সুরে মাথা নাড়ল আর নিজের কাজে লেগে গেল। আমি ওদের কথাগুলোকে পুরোপুরি অবজ্ঞা করলাম। ওদের কথায় ভয় পাওয়ার বদলে আমার রাগ হচ্ছিল। আমি ঠিক করে নিয়েছিলাম যে মৃত্যু সামনে দাঁড়িয়ে থাকলেও আমি পা পেছনে সরাব না। অনেকক্ষণ কেটে গেল। আমি ওখানেই দাঁড়িয়ে থাকলাম। আমার পা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল, কিন্তু আমি কোনো সোফায় বসার সাহস করলাম না। কিছুক্ষণ পর ওই বৃদ্ধ চাকর ফিরে এলো। ম্যাডাম তোমাকে ওনার অফিসে ডেকেছেন, এসো
আমার সাথে, আর ওনার সামনে একটু আদব কায়দা মেনে কথা বলো। ও আমাকে ইশারা করল আর আগে আগে চলতে লাগল। আমি ওর পেছনে পেছনে চলছিলাম। একটা লম্বা আর সুন্দর রাস্তা দিয়ে গিয়ে আমরা এক ভারী কাঠের দরজার সামনে থামলাম। চাকর দরজা খটখটালো, আর ভেতর থেকে এক গম্ভীর আওয়াজ এলো। ভেতরে পাঠিয়ে দাও ওকে। চাকর দরজা খুলল, আর আমি ভেতরে এলাম। অফিসের পরিবেশ খুব গম্ভীর ছিল। সামনে এক বিশাল বড় কাঁচের টেবিলের পেছনে এক মহিলা বসেছিলেন। ওনার চুল সাদা ছিল, মুখে বলিরেখা ছিল, কিন্তু উনি নিজের চেহারাকে খুব কঠোর আর নিষ্ঠুর করে রেখেছিলেন। ইনিই ছিলেন শ্রদ্ধা যাদব। ওনার তিমির মতো তীক্ষ্ণ চোখ আমার উপর গেঁথে গিয়েছিল। উনি আমাকে পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে দেখতে লাগলেন। আমার একটু অদ্ভুত লাগল। তুমি আমার ঘোষণা শুনেছ, আর তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? শ্রদ্ধা যাদব ধীরে থেকে আমাকে জিজ্ঞেস করলেন। ওনার গলায় কোনো অদ্ভুত ব্যাপার ছিল না। হ্যাঁ, আমি শুনেছি, আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি কোনো ভয় না দেখিয়ে দৃঢ় গলায় বললাম। আমার নজর ওনার নজরের সাথে ধাক্কা খাচ্ছিল। শ্রদ্ধা যাদবের চোখ কুঁচকে গেল। উনি টেবিলের ওপর রাখা পেনটা সজোরে নিচে ছুঁড়ে মারলেন। এখানে শর্ত আমি ঠিক করি, তুমি ন। তোমার কি যোগ্যতা যে আমার সামনে দাঁড়িয়ে আমার সামনে শর্ত রাখছ? তুমি তো নিজের টাকার লোভে এসেছ, আর তুমি আমাকে শর্ত দিচ্ছ? এখানে শর্ত শুধু আমি দিই। তোমার তো আমার সামনে কোনো যোগ্যতাই নেই। তুমি আমার সামনে একজন ভিখারির মতো। নিজের সীমার মধ্যে থাকো, নিজের যোগ্যতা সব সময় মনে রাখবে। উনি রাগে চিৎকার করে বললেন, আমার শর্ত আমার যোগ্যতার সাথে নয়, আমার অসহায়তার সাথে যুক্ত। আমার ওই 50 লক্ষ টাকা এখনই আর এই মুহূর্তেই চাই। বিয়ে আপনি চাইলে এখনই করিয়ে দিন, কিন্তু আমার টাকা এখনই চাই। আমার ওই টাকার খুব দরকার, সেই জন্যই আমি দৌড়ে এখানে এসেছি। আমি নিজের কথায় অটল থেকে সোজাসুজি উত্তর দিলাম। ওনার রাগে আমার কোনো কিছু আসছিল না। তোমার কি আমার উপর ভরসা নেই, নাকি তুমি টাকা নিয়ে পালানোর মতলবে আছো? টাকা দেখে তোমার লোভ জেগেছে নিশ্চয়ই। 2 কোটির ছেলে, তোমার যোগ্যতায় বাকি? শ্রদ্ধা যাদব সন্দেহ ভরা চোখে আমাকে দেখলেন আর বিদ্রূপ করলেন। আমাকে আমার বোনের চিকিৎসা করাতে হবে। ও হাসপাতালে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। যদি টাকা না পাওয়া যায় তবে ওর জীবন বিপন্ন হতে পারে, আর আমার এই বিয়ের কোনো লাভ হবে না। যদি আপনি আমাকে টাকা না দেন তবে আপনি বিয়ে করিয়ে আমাকে হাভেলিতে বন্দি করে রাখুন, শিকল দিয়ে বেঁধে রাখুন, কিন্তু টাকা আমার হাতে দিয়ে দিন। আমি সব সত্যি খোলা খাতার মতো ওনার সামনে রেখে দিলাম। আমার গলায় ওই সততা ছিল যাকে অস্বীকার করা যায় না। শ্রদ্ধা যাদব কিছুক্ষণ আমাকে নিঃশব্দে দেখতে থাকলেন। ওনার মুখের রাগ একটু কমল, কিন্তু কঠোরতা আগের মতোই ছিল। উনি আমার অবস্থা খুব ভালো করে দেখলেন। আমার মুখ আমার সততার সাক্ষ্য দিচ্ছিল। উনি ইন্টারকমের বোতাম টিপলেন। বিয়ের ব্যবস্থা করো আর টাকার ব্যাগ তৈরি রাখো, ছেলে পাওয়া গেছে। উনি ফোন রাখলেন আর আমার দিকে তাকালেন। ঠিক আছে, আমি তোমাকে এখনই টাকা দিয়ে দেব, আর আজ রাতেই তোমার বিয়ে হবে। কিন্তু আমার কথা মন দিয়ে শুনে নাও, একবার যখন তুমি হ্যাঁ করে দিয়েছ তখন ফেরার কোনো পথ নেই। তোমাকে সারা জীবন আমার মেয়ের সাথে এই হাবেলির 4 দেওয়ালের মধ্যে কাটাতে হবে, আর আমার প্রতিটি কথা মানতে হবে। এখন তুমি শুধু আমার চাকর হয়ে গেছ। তুমি কোনোদিন আমার কথা অমান্য করতে পারবে না। আমি যা বলবো তোমাকে শুধু সেটাই করতে হবে, আর আমার মেয়ের অতিরিক্ত খেয়াল রাখতে হবে। যাই হয়ে যাক, তুমি ওকে ছাড়বে না। ও তোমার দায়িত্ব হয়ে যাবে। শ্রদ্ধা যাদব নিজের চেয়ারে হেলান দিয়ে আমাকে শেষ সতর্কবাণী দিলেন। আমি লোভ আর অসহায়তার এই দলদলে ঝাঁপ দিতে পুরোপুরি প্রস্তুত ছিলাম। আমি আগে পরে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। আপনার প্রতিটি শর্ত আমার মঞ্জুর, শুধু আমাকে আমার বোনের জন্য টাকা দিয়ে দিন। আমি কথার পাকা লোক, যা বলবো তাই করব। আমি আপনার মেয়ের খুব খেয়াল রাখব। যদি আপনি কোনো অভিযোগের সুযোগ পান তবে আমাকে তক্ষুনি মেরে ফেলবেন। আমি নিজের জীবন দিতেও রাজি, কিন্তু আমার এই মুহূর্তে শুধু আর শুধু আমার টাকা চাই। আমাকে আমার বোনের প্রাণ বাঁচাতে হবে। আমি তক্ষুনি হ্যাঁ বলে দিয়েছিলাম। আমার চোখে এই মুহূর্তে শুধু ওই হাসপাতালের ওই বিছানাটা ছিল যেখানে আমার বোন আমার অপেক্ষা করছিল। আমার জীবন এখন আর আমার রইল না। ওই টাকায় বিক্রি হয়ে গিয়েছিল। আমি নিজের সওদা করে নিয়েছিলাম, আর এতে আমার কোনো আক্ষেপ হচ্ছিল না। আমি জানতাম যে পরের মুহূর্ত আমার জীবনকে এমন এক মোড়ে দাঁড় করিয়ে দেবে যেখান থেকে ফেরা অসম্ভব। কিন্তু বোনের জন্য আমি এই সব করতে রাজি ছিলাম। আমি লম্বা নিঃশ্বাস নিলাম আর আসতে চলা তুফানের মোকাবেলা করার জন্য নিজেকে ভালোভাবে তৈরি করে নিলাম।
অফিসে এক নীরবতা ছেয়ে গেল, আর আমরা দুজন বিয়ে হওয়ার অপেক্ষা করতে লাগলাম। শ্রদ্ধা যাদব ইন্টারকমের বোতাম টিপলেন আর গম্ভীর গলায় কাউকে ভেতরে আসার আদেশ দিলেন। কিছুক্ষণের মধ্যেই ওই বৃদ্ধ চাকর যে আমাকে গেটে আটকেছিল দরজা খুলে ভেতরে এলো। ওর মুখে তখনও সেই দুশ্চিন্তা ছিল যা আমি প্রথমবার দেখেছিলাম। রূপেশ, এই ছেলেটাকে গেস্টরুমে নিয়ে যাও আর স্নান করিয়ে নতুন জামাকাপড় পরিয়ে দাও। এর নোংরামি আমার অফিসকে আরও নোংরা করছে। একে একদম আমাদের যোগ্য করে তোলো। একে খুব ভালো করে তৈরি করে দাও। বিয়ের আয়োজন হতে চলেছে। শ্রদ্ধা যাদব নাকে রুমাল দিয়ে খুব ঘৃণা ভরে আদেশ দিলেন। ওনার চোখে আমার জন্য কোনো মানবিক অনুভূতি ছিল না। জি ম্যাডাম, আমি এখনই নিয়ে যাচ্ছি। আমি জামাকাপড় বের করে রেখেছি। রূপেশ চাচা মাথা নিচু করে খুব সম্মানের সাথে বললেন আর আমাকে ওনার সাথে চলার ইশারা করলেন। আমি এখানে ততক্ষণ যাব না যতক্ষণ না আমার টাকার ব্যাপারে বিশ্বাস হচ্ছে। আমার একটা মুহূর্তও বরবাদ করার চলবে না। আমার বোন ওখানে মরছে। আমি নিজের জায়গা থেকে নড়তে অস্বীকার করলাম। আমার বুক ভয় আর অস্থিরতায় ধরফর করছিল। শ্রদ্ধা যাদব হো হো করে হাসতে লাগলেন আর নিজের চেয়ারের পেছনে রাখা এক ভারী লোহার সিন্দুক খুললেন। ভেতরে ৫০০ টাকার অনেক নোটের তারা সাজানো ছিল। এই দেখে নাও তোমার দাম। এখানে পুরো ৫০ লক্ষ টাকা আছে। যাও গিয়ে মানুষের মতো চেহারায় আসো, তারপর বিয়ে হবে আর এই ব্যাগ তোমার হবে। উনি ব্যাগ বন্ধ করে এক জয়ের হাসির সাথে বললেন। আমি ওই টাকাগুলো দেখলাম তো আমার চোখে এক অদ্ভুত চমক এসে গেল। এই কাগজের টুকরোগুলো আমার বোনের জীবন ছিল, আর আমি ওগুলোর জন্য নিজের জীবনও দিতে পারতাম। আমি রূপেশ চাচার সাথে যাওয়ার জন্য আর কোনো দ্বিধা অনুভব করলাম না। আমরা এক লম্বা রাস্তা দিয়ে যেতে লাগলাম। রাস্তার দুপাশে দামি পেইন্টিং লাগানো ছিল। প্রতিটি জিনিস থেকে সম্পদের গন্ধ আসছিল, কিন্তু আমার কাছে সবকিছু মাটির ঢিবির মতো ছিল। আমরা হাঁটতে হাঁটতে এক খুব বড় আর বিলাসবহুল ঘরে পৌঁছে গেলাম। ঘরের মাঝখানে এক বিশাল বড় সোফা ছিল আর চারদিকে দামি জিনিস সুন্দরভাবে রাখা ছিল। বাবা, বাথরুমে গরম জল আর তোয়ালে আছে, তাড়াতাড়ি স্নান করে নাও, আর আমি তোমার জন্য জামা কাপড় নিয়ে আসছি। রূপেশ চাচা নরমভাবে বললেন। ওনার চোখে আমার জন্য তখনও করুণা ছিল, যেমন উনি কোনো মৃত্যুপথযাত্রী মানুষকে দেখছেন। চাচাজি, আমি কি একটা ফোন পেতে পারি? আমাকে আমার মাকে ফোন করতে হবে। উনি খুব দুশ্চিন্তা করছেন। আমাকে শুধু ১ মিনিট কথা বলতে হবে। আমি খুব মিনতি ভরা সুরে ওনার দিকে তাকালাম। এখানকার নিয়ম খুব কড়া বাবা, কিন্তু তুমি স্নান করে বেরো, আমি আমার মোবাইল তোমাকে দিয়ে দেব। তাড়াতাড়ি কথা বলে নিও। উনি দরজা বন্ধ করে আমাকে সান্ত্বনা দিলেন। আমি বাথরুমে গেলাম। ওই জায়গাটা পুরো বাড়ির থেকেও বড় আর বিলাসবহুল ছিল। মেঝেতে এতটা চমক ছিল যে মানুষ পিছলে যাবে। আমি আয়নায় নিজেকে দেখলাম। আমার চুল অগোছালো ছিল, মুখে অনেক দিনের ক্লান্তি আর ধুলো জমেছিল, আর চোখের চারপাশে কালো গর্ত পড়ে গিয়েছিল। দারিদ্র্য আমার যৌবনকে ওই পোকার মতো কুড়ে খেয়ে নিয়েছিল। আমি গরম জলের নিচে দাঁড়িয়ে নিজের শরীরের সব নোংরা ধুয়ে ফেললাম, কিন্তু আমার ভেতরে যে শোক বাসা বেঁধেছিল তা ধোয়ার মতো কোনো জল এই পৃথিবীতে তৈরি হয়নি। জলের প্রতিটা ফোঁটার সাথে আমার বোনের মুখ মনে পড়ছিল, আর আমার মায়ের মুখের বলিরেখা মনে পড়ছিল, যারা সারা জীবন আমাদের জন্য কাটিয়ে দিয়েছিলেন। আর এখন আমার পালা ছিল যে আমিও মায়ের জন্য কিছু করে দেখাই। আমি আমার বোনকে এভাবে ছেড়ে দিতে পারতাম না। আমি আমার বোনের জন্য সব কিছু করতে প্রস্তুত ছিলাম। আমি এখনও পর্যন্ত আমার মাকে জানাইনি যে বোনের কি সমস্যা হয়েছে, আর না ওনার সাথে আমার কথা হয়েছে। সেই জন্যেই আমি রূপেশ চাচার কাছে কথা বলার জন্য বলেছিলাম। যখন আমি বাইরে এলাম তখন বিছানায় একটা সাদা রঙের দামি স্যুট রাখা ছিল। আমি ওই জামা কাপড় পরলাম তো মনে হলো যেন আমি কিছু কাঁটা পরে নিয়েছি। আমি এখন আর সেই অক্ষয় মনে হচ্ছিলাম না যে একটা দোকানে হাড় ভাঙা খাটনি করত। আমি এখন এই হাভেলির কেনা চাকর হয়ে গিয়েছিলাম। যার নিজের কোনো ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা, আমার আবেগ সব ওই ৫০ লক্ষ টাকার নিচে চাপা পড়ে গিয়েছিল। রূপেশ চাচা ঘরে এলেন আর আমাকে দেখে এক লম্বা নিঃশ্বাস নিতে লাগলেন। জামাকাপড় তোমার উপর খুব ভালো লাগছে বাবা, মনেই হচ্ছে না যে তুমি সেই ছেলে যে বাইরে গেটে ধাক্কা খাচ্ছিলে। রূপেশ চাচা আমার বদলে যাওয়া অবস্থা দেখে অবাক হয়ে বললেন, জামাকাপড় পাল্টালে মানুষের ভাগ্য বদলে যায় না চাচা। এই জামাকাপড় আমার অসহায়তার জামাকাপড়। আপনি দয়া করে আমাকে ফোনটা দিন, আমাকে আমার মায়ের সাথে কথা বলতে হবে। উনি খুব দুশ্চিন্তা করছেন।
আমি ওনার সাথে অনেকক্ষণ কথা বলিনি, ওনাকে এখনও জানাইনি যে এখানে কি কি হয়ে গেছে। আমি নিজের হাত বাড়িয়ে খুব অস্থিরভাবে বললাম। উনি নিজের পকেট থেকে একটা পুরনো মোবাইল বের করলেন আর আমাকে ধরিয়ে দিলেন, এবং আমাকে জিজ্ঞেস করতে লাগলেন যে তুমি কি তোমার মাকে তোমার বোনের অবস্থার ব্যাপারে জানাওনি? এটা শুনে আমি কিছুক্ষণ চুপ হয়ে গেলাম। আমি কিছুক্ষণ চুপ থাকলাম। তারপর বললাম, না, আমি ওনাদের বলতে পারবো না। যদি আমি ওনাদের বলি তবে মা হয়তো জীবন্ত মরে যাবেন আর এখানে আসার জেদ করবেন, আর টাকার এই কারবার শুনলে তো ওনার জ্ঞান হারিয়ে যাবে। আমি ওনাকে আর দুশ্চিন্তায় দেখতে পারবো না। ওনার পুরো জীবন তো আমাদের জন্যেই দুশ্চিন্তায় কেটেছে, কিন্তু এখন আমি ওনাকে আর অস্থির করতে চাই না। আমি বিষণ্ণ সুরে বললাম, তো উনি আমাকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কোথা থেকে এসেছ? তোমার বাবা কি এই পৃথিবীতে নেই? আমি আবার কিছুক্ষণ চুপ হয়ে গেলাম, যেমনটা ফেলে আসা দিনগুলোর কথা ভাবছি। না, আমার বাবা এই পৃথিবীতে নেই। আমার বাবা একজন মদ্যপ মানুষ ছিলেন। উনি আমার মাকে খুব কষ্ট দিয়েছেন। উনি কোনোদিন আমার মাকে শান্তিতে থাকতে দেননি। আমার মা খুব কষ্টে থাকতেন। উনি বাড়ি বাড়ি কাজ করতেন আর আমাদের বাড়ির উনুন জ্বালাতেন, আর উনি আমাদের সব বাচ্চাদের খেয়াল রাখতেন। তারপর একদিন নদীর ধারের থেকে আমাদের বাবার লাশ পাওয়া গিয়েছিল। তারপর আমাদের জীবনে একটু শান্তি এসেছিল। কিন্তু আমার মা ঘরে বসে গিয়েছিলেন। উনি এখন আর কাজ করতে যেতেন না। আমাদের বাড়ির উনুন জ্বলা বন্ধ হয়ে গিয়েছিল। তারপর আমি বাড়ির বড় হওয়ার কারণে চাকরির সন্ধানে বেরোলাম। আমি একটা দোকানে কাজ পেয়েছিলাম। ওখানকার দোকানদার আমাকে খুব বকাঝকা করত, আমাকে অনেক কথা শোনাত, আর টাকাও খুব কম দিত। তারপর আমি ছোলে ভাটুরেওয়ালার কাছে কাজ পেলাম, যে আমাকে প্রতিদিন ১০০ টাকা দিত। আমাদের বাড়ির উনুন জ্বলতে শুরু করেছিল, আর আমাদের জীবন একটা ছন্দে ফিরছিল। কিন্তু তারপর আমি এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলাম। আমার বোনের এই রোগটা হয়ে গেল, আর আমি শহরে চলে এলাম। আমি আমার মাকে এখনও কিছু জানাইনি, আর আমি ওনাকে বলতেও চাই না। আমার কথা শুনে রূপেশ চাচার খুব কষ্ট হল। ওনার চোখ ভিজে গিয়েছিল। উনি আমার কাঁধে হাত রাখলেন। বাবা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার বোনও ঠিক হয়ে যাবে। ওপরওয়ালা সব মঙ্গল করবেন। আমি কাঁপা কাঁপা হাতে আমাদের পাড়ার ওই দোকানদারের নম্বর লাগালাম, যার কাছে সাহিল কাজ করত। রিং হতে থাকল, আর কিছুক্ষণ পর ফোনটা তোলা হল। হ্যালো, কে বলছেন? সাহিলের কান্না মাখা আওয়াজ আমার কানে এলো। ওর গলা শুনে আমার বুক ছিঁড়ে গেল। সাহিল, আমি অক্ষয় বলছি। আমার জান, তুমি কাঁদছ কেন? মা কেমন আছে? ওখানে কি হয়েছে? আমি খুব আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলাম। আমার বুক খুব জোরে থরফর করতে লাগল। ভাই, আপনি কোথায় চলে গেছেন? মা আপনাকে খুব মনে করে। উনি শুধু কাঁদতে থাকেন। আর এটা বলুন যে দিশা দিদির শরীর কেমন? আপনি তো ওনাকে কিছুই জানাননি। মা খুব দুশ্চিন্তা করছেন। আপনাকে একবার তো ফোন করা উচিত ছিল। সাহিল ফুপিয়ে ফুপিয়ে বলছিল। ওর কান্নার আওয়াজ আমার বুক চিরে দিচ্ছিল। গরিবের অসহায়তার এটা সবথেকে ভয়ঙ্কর রূপ ছিল। তুমি শুধু মায়ের কাছে থাকো, আর ওনার খেয়াল রাখো। দিশাদিদি একদম ঠিক হতে চলেছে। আমি শুধু কয়েকদিনের মধ্যেই ফিরে আসব। ওর চিকিৎসা চলছে, ও একদম ঠিক আছে। মাকে বলো ওনার চিন্তা করার কোনো দরকার নেই। আমরা কয়েকদিনেই ফিরে আসব। এখন তুমি একদম কেঁদো না। নিজের মায়ের খেয়াল রেখো। আমি সব ঠিক করে দেব। আমি তোমার বড় ভাই না? আমি নিজের গলাকে শক্ত করে ওকে সব রকম সান্ত্বনা দিলাম। সত্যি ভাই, আপনি সব ঠিক করে দেবেন? আপনি কি সত্যি বলছেন নাকি আমার মন রাখার জন্য বলছেন? ওর গলায় এক মুহূর্তে আশার আলো জেগে উঠল। ও আমার কথায় বিশ্বাস করতে চাইছিল। হ্যাঁ আমার বাচ্চা, শুধু তুমি মায়ের খেয়াল রাখো। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। আমি জলদি ফোন কেটে দিলাম, আর মোবাইল রূপেশ চাচার হাতে দিয়ে দিলাম। আমার চোখ থেকে দুটো ফোঁটা জল চিবুক দিয়ে গড়িয়ে পড়ল। আমি তক্ষুনি হাত দিয়ে ওগুলো মুছে নিলাম, যাতে কেউ আমার দুর্বলতা দেখতে না পায়। ওপরওয়ারা তোমার বোনকে দীর্ঘায়ু দিক বাবা। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার মাও ঠিক হয়ে যাবেন, আর তোমার বোনও। আর তুমি টাকাও পেয়ে যাবে। তুমি তাড়াতাড়ি গিয়ে তোমার বোনের চিকিৎসা করিয়ে নিও। ওপরওয়ালা ওকে খুব জলদি সুস্থ করে দেবেন। এখন চলো, ম্যাডাম ডাকছেন, বিয়ের সময় হয়ে গেছে। রূপেশ চাচা আমার কাঁধ চাপড়ে আমাকে সাহস জোগালেন। আমি ঘর থেকে বাইরে বেরোলাম। আমার পায়ে এক অদ্ভুত গতি ছিল। আমি আমার গন্তব্য পরিষ্কার দেখতে পাচ্ছিলাম,
আমাকে খুব তাড়াতাড়ি এই বিয়ে শেষ করতে হতো আর ওই ব্যাগ নিয়ে হাসপাতালে পৌঁছতে হতো। আমরা আবার ওই হলেই ফিরে এলাম যেখানে আমি আগে দাঁড়িয়েছিলাম। এখন ওখানকার দৃশ্য পুরোপুরি বদলে গিয়েছিল। হলের মাঝখানে একটা বড় টেবিল রাখা ছিল, যার উপর সাদা রঙের রেশমি চাদর বিছানো ছিল। সোফায় কিছু অচেনা লোক বসেছিলেন, যারা হয়তো অতিথি ছিলেন। শ্রদ্ধা যাদব টেবিলের একপাশে বসেছিলেন। ওনার মুখে সেই একই অহংকার ছেয়েছিল। উনি আমাকে আসতে দেখে ওনার চোখে এক চালাক চমক ফুটে উঠল। এসো বরবাজাজি, এখন তোমাকে মানুষের মতো লাগছে। বসো এখানে আমার সামনে। উনি ওনার সামনের খালি চেয়ারের দিকে হাত দিয়ে ইশারা করলেন। আমি চুপচাপ ওই চেয়ারে বসে পড়লাম। আমার সামনেই সেই কালো ব্যাগটা রাখা ছিল, যাতে আমার বোনের জীবন বন্দী ছিল। আমি ওই ব্যাগের দিকে একবার তাকালাম, আর তারপর শ্রদ্ধা যাদবের দিকে মনোযোগ দিতে লাগলাম। উনি কিছু কাগজ বের করলেন, যাতে লেখা ছিল, যদি তুমি আমার মেয়েকে ছেড়ে দাও তবে তোমাকে 1 কোটি টাকা জরিমানা দিতে হবে। তুমি কোনোদিন আমার মেয়েকে ছাড়তে পারবে না। যদি তুমি আজ ওকে বিয়ে করে নাও তবে ও চিরকালের জন্য তোমার দায়িত্ব হয়ে যাবে। এখন তুমি ওকে আর কোনো দিনও ছাড়বে না। এই কাগজে সই করো, সব তৈরি আছে। শ্রদ্ধা যাদব টেবিলের ওপর রাখা কিছু কাগজ আমার দিকে এগিয়ে দিয়ে গম্ভীরভাবে বললেন। আমি ওই কাগজগুলোর দিকে এক ঝলক তাকালাম, আর ওতে একটা মেয়ের নাম লেখা ছিল, যাকে আমি চিনতামও না। আমার কাছে এতেও পরোয়া ছিল না যে ওর নাম কি, ও দেখতে কেমন, বা ওর বয়স কত। আমার কাছে ওই মেয়েটা ছিল শুধু একটা রাস্তা ওই টাকা পর্যন্ত পৌঁছনোর। আরও একবার মন দিয়ে শুনে নাও অক্ষয়, বিয়ের পর তুমি এই ব্যাগ নিয়ে যাবে, কিন্তু ঠিক 2 ঘণ্টা পর তুমি এই হাবেলির দরজায় দাঁড়িয়ে থাকবে। যদি তুমি পালানোর চেষ্টা করো তাহলে আমার লোকরা তোমাকে পাতাল থেকেও খুঁজে বের করবে। শ্রদ্ধা যাদব আমার চোখের দিকে তাকিয়ে কড়া সুরে আমাকে হুমকি দিলেন। আপনি নিশ্চিন্ত থাকুন ম্যাডাম, আমি গরিব হতে পারি কিন্তু বেইমান নই। আমি আমার বোনের ফিস জমা দিয়ে আর এই শহরেই ছিল, আর আমার বোনের জীবনও আমার কাছে প্রিয় ছিল। তোমার এই উত্তর আমার পছন্দ হয়েছে, কিন্তু মনে রেখো, হাবেলির ভেতরে পা রাখার পর বাইরের দুনিয়ার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। তুমি নিজের ইচ্ছায় নিঃশ্বাসও নিতে পারবে না। উনি আমাকে আরও ভয় দেখানোর চেষ্টা করলেন, যাতে আমি কোনোরকম ঝামেলা না করতে পারি। আপনার প্রতিটি শর্ত আমার মঞ্জুর, শুধু আপনি বিয়ে শুরু করুন, আমার সময় খুব মূল্যবান। আমি খুব অস্থিরভাবে বললাম। আমার সময় নষ্ট হচ্ছিল, আর আমার বোন আমার অপেক্ষা করছিল। আর ঠিক ওই মুহূর্তে দরজা খুলল আর সবাই ভেতরে এলো। সবাই এসেই সম্মানের সাথে শ্রদ্ধা যাদবকে নমস্তে করল। আসুন আসুন, আপনাদেরই অপেক্ষা হচ্ছিল, সবকিছু তৈরি আছে, শুধু বিয়েটা করিয়ে দিন। শ্রদ্ধা যাদব উঠে দাঁড়িয়ে ওই সব লোকেদের স্বাগত জানালেন আর ওনাদের পাশেই বসালেন। সবাই এক পলক আমার দিকে তাকালো, আর তারপর আমার সামনে রাখা কাগজগুলোর ওপর ওনাদের নজর যেতে লাগল। হলে এক অদ্ভুত নীরবতা ছেয়ে গিয়েছিল। আমি আমার হাতের রেখাগুলোর দিকে তাকিয়েছিলাম, যা আজ বদলাতে চলেছিল। আমার ভাগ্য অন্য কারোর হাতে যাচ্ছিল। আমার নিজের বিন্দুমাত্র পরোয়া ছিল না, কিন্তু আমার মনে এই ভয় অবশ্যই ছিল যে এই ম্যাডাম যেন শেষ মুহূর্তে আমার সাথে কোনো বেইমানি না করেন। আমরা কি বিয়ে শুরু করব? মেয়েটিকেও আমার পাশে এনে বসানো হয়েছিল, কিন্তু আমি এক পলকও ওর দিকে তাকাইনি। আমি এটাও দেখিনি যে ও কোন রঙের জোড়া পরে আছে। আমি ওকে আসতেও দেখিনি। আমি জানতাম না ও দেখতে কেমন ছিল, কত বয়সের ছিল, বা কত লম্বা ছিল। আমার শুধু নিজের বোনের চিন্তা ছিল। শ্রদ্ধা যাদব একবার আমার ওপর নজর বোলালেন। আমি মনে মনে ওপরবালার নাম নিলাম আর নিজেকে আগামী সময়ের হাতে ছেড়ে দিলাম। আমি জানতাম যে বিয়ে হওয়ার সাথে সাথেই আমার স্বাধীনতা চিরকালের জন্য কেড়ে নেওয়া হবে। আমি এমন এক জেলে বন্দী হতে যাচ্ছিলাম যার চাবি ওই অহংকারী মহিলার কাছে ছিল। কিন্তু আমার মাথায় শুধু আমার বোনের মুখ আর মায়ের কষ্টে ভরা আওয়াজ ঘুরছিল। আমার কাছে পৃথিবীর কোনো সওদাই এর থেকে সস্তা হতে পারত না। আমাদের জীবনে অনেক সময় এমন মোড় চলে আসে যেখানে মানুষকে নিজের আদর্শ, নিজের ইচ্ছা আর নিজের অহংকার সব কিছু ভাঙতে হয়। আমার জন্য সেই মোড় চলে এসেছিল। আমি পিছিয়ে যাওয়ার কথা ভাবতেও পারছিলাম না। শুধু এখন আমাকে এই শেষ ধাপটা পার করতে হতো, আর ওই ব্যাগটা হাসিল করতে হতো। আমার পুরো লক্ষ্য ওই কালো ব্যাগটার ওপর ছিল, যাতে আমার বোনের জীবন বন্দী ছিল। আমি অসহায় হয়ে বিয়ে করে নিয়েছিলাম। কিছুক্ষণ পর আমার বিয়ে সম্পন্ন হয়ে গিয়েছিল। যাকে আমি চিনতামও না, আর এটাও জানতাম না যে 50 লক্ষ টাকা পুরস্কার দিয়ে এই বিয়ের পেছনে আসল রহস্য কি। বিয়ে হয়ে গিয়েছিল। শ্রদ্ধা যাদব কালো ব্যাগটা আমার দিকে এগিয়ে দিলেন। এই নাও, তোমার দাম।
এখন তুমি এই হাভেলির আর আমার মেয়ের হয়ে গেছ। শ্রদ্ধা ম্যাডাম মুখে অহংকার সাজিয়ে কথাগুলো বললেন। আমি ব্যাগটা শক্ত করে ধরলাম। আমি এক্ষুনি ফিরে আসব। এই মুহূর্তে এই টাকার খুব দরকার। আমার বোন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। আমি খুব দুঃখিত হয়ে বললাম। আমার মন হাসপাতালে পৌঁছনোর জন্য ব্যাকুল ছিল। ওই ধনী মহিলা আমার মুখের দিকে তাকাতে লাগলেন আর বললেন যে, ঠিক আছে, যাও তুমি, কিন্তু কিছুক্ষণ পরেই তুমি ফিরে আসবে। এখন থেকে তুমি এই হাভেলিতেই থাকবে আর আমার ইচ্ছা অনুযায়ী জীবন কাটাবে। আমি ব্যাগটা নিয়ে হাভেলির বাইরের দিকে এক দৌড় দিলাম। আমার পা যেন মাটিতে পড়ছিল না। একটা রিকশা নিয়ে সোজা হাসপাতালে পৌঁছলাম। ওয়ার্ডের বাইরে আমার এক বন্ধু দাঁড়িয়েছিল, যাকে আমি আমার বোনের কাছে রেখে গিয়েছিলাম। ও বলল, তুই কোথায় চলে গিয়েছিলি? ডাক্তার বলছেন সময় ফুরিয়ে আসছে। আমি বললাম, রাহুল, আমি টাকার ব্যবস্থা করে ফেলেছি, এখন আমার বোনের আর কিচ্ছু হবে না। আমি সোজা কাউন্টারের দিকে ছুটলাম। এই নিন পুরো টাকা, আমার বোনের চিকিৎসা এক্ষুনি শুরু করুন। আমি ব্যাগ খুলে নোটের তারাগুলো কাউন্টারের ওপর ঢেলে দিলাম। সবার চোখে বিস্ময়ে চিকচিক করে উঠল। ডাক্তারবাবু, জলদি করুন, আমি ফিস জমা দিয়ে দিয়েছি, আমার বোনকে বাঁচিয়ে নিন। ওয়ার্ডে ঢোকেই ডাক্তারের হাত ধরে আমি আর্তনাদ করে উঠলাম। ডাক্তার বললেন, তুমি সত্যিই খুব কম সময়ে অসাধ্য সাধন করেছ ছেলে। আমরা এক্ষুনি চিকিৎসা শুরু করছি, তুমি বাইরে অপেক্ষা করো। বোনের চিকিৎসা শুরু হয়ে গেল। আমি মনের টানে থাকতে চাইলেও বাধ্য হয়ে আমাকে ফিরে যেতে হলো। রাহুলকে বললাম আমি খুব দ্রুতই ফিরব। আমার মনটা করেছিল হাসপাতালে, কিন্তু শরীরটা ততক্ষণে ওই হাভেলির কেনা চাকর হয়ে গিয়েছে। রাতের শেষ প্রহরে আমি আবার হাভেলির গেটে দাঁড়ালাম। গার্ড দরজা খুলল। ভেতরে রূপেশ চাচা আমার অপেক্ষায় ছিলেন। এসো বাবা, এখন এই হাভেলিই তোমার কপাল, আমি তোমাকে তোমার ঘরে নিয়ে যাচ্ছি, চাচা আফসোসের সুরে বললেন। আমাকে হাভেলির এক বিশাল বড় ঘরে পাঠিয়ে দেওয়া হলো আর জানানো হলো এখানেই আমার নববধূ আছে। আমি ভারী কাঠের দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। ঘরের সাজসজ্জা যেন কোনো রাজার প্রাসাদের মতো। লাল গোলাপের পাপড়ির সুবাস সারা ঘরে ছড়িয়েছিল। সেখানে এক মেয়ে কোণের সাজে বিছানায় বসেছিল, মাথায় বিশাল এক ঘোমটা। আমার বুক ধরফর করছিল। আমি ধীরে ধীরে বিছানার কাছে গিয়ে দাঁড়ালাম। আমার হাত কাঁপছিল। যেমনই আমি ঘোমটাটা উপরে তুললাম, দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। সে এতটাই সুন্দরী ছিল যে আমি অজান্তেই মাথা নত করে ওপরওয়ালার শুকরিয়া জানাতে লাগলাম। তার মুখ চাঁদের মতো উজ্জ্বল, আর এক অদ্ভুত সারল্য ফুটে উঠছিল তার নত চোখে। লোকজন বলছিল এই বড়লোকের মেয়ের নিশ্চয়ই কোনো খুদ আছে, কিন্তু সে তো অসম্ভব রূপবতী। কিন্তু পরের মুহূর্তেই যখন আমি মাথা তুললাম, আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার সারা শরীর যেন অবশ হয়ে গেল। দেখলাম মেয়েটি উঠে দাঁড়াতে বা হাঁটতে পারে না। সে পুরোপুরি অসহায়। বিছানার ঠিক পাশেই একটা হুইল চেয়ার রাখা ছিল, আর তার দুটো পা একদম নিথর। শ্রদ্ধা যাদবের কথাগুলো আমার মাথায় প্রতিধ্বনিত হতে লাগল। এই ৫০ লক্ষ টাকা আসলে ছিল এই অসহায়তার দাম। মেয়েটির চোখে জল ছিল। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? ওর মুখের ওই সারল্য আর সৌন্দর্য দেখে না জানি কেন আমার মনে এক গভীর ভালোবাসার জন্ম নিল। আমি সারা জীবন দারিদ্র্যের হোঁচট খেয়েছি, আর এই মেয়েটি সম্পদের পাহাড়ের উপর বসে অসহায়তার কষ্ট সহ্য করেছে। আমি তার পাশে বসে খুব নরম স্বরে বললাম, আমি তোমাকে কেন ছাড়ব? আমি তোমাকে বিয়ে করেছি, আর আমি সব পরিস্থিতিতে তোমার সাথে থাকব। হ্যাঁ, আমি বিয়েটা লোভে পড়ে করেছিলাম, টাকার জন্য করেছিলাম, কিন্তু সত্যি বলতে সেই মুহূর্তে মেয়েটির প্রতি আমার শুধু করুণা নয়, বরং এক অদ্ভুত আপনত্বের অনুভূতি হচ্ছিল। সে ফুপিয়ে ফুপিয়ে নিজের মনের বোঝা হালকা করতে লাগল। বলল, আমার মা তোমার কাছে আমার এই সমস্যার কথা লুকিয়েছিলেন, কিন্তু আমি কিছু লুকোতে চাই না। ছোটবেলায় এক দুর্ঘটনার কারণে আমি পঙ্গু হয়ে যাই। মা চেয়েছিলেন আমার কোনো ভালো আর দয়ালু ছেলের সাথে বিয়ে হোক। এখানে অনেক ছেলে এসেছিল। মা তাদের অনেক পরীক্ষা করেছেন, কিন্তু সবাই ছিল লোভী, তাই মা তাদের ফিরিয়ে দিয়েছিলেন। তবে তোমার ওপর তিনি ভরসা করেছেন। ওর কথাগুলো আমার ভেতরের সব লোভকে চিরকালের জন্য মেরে ফেলল। শ্রদ্ধা যাদবের ওই কঠোর আচরণ এখন আমার কাছে এক অসহায় মায়ের আরতি মনে হল, যিনি তার পঙ্গু মেয়ের জন্য একজন সৎ মানুষ খুঁজছিলেন। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, আমার মা অনেক সম্পদ কামিয়েছেন, কিন্তু আমার পা দুটো কিনে দিতে পারেননি। তিনি প্রতি রাতে আমার দুঃখে কাঁদেন। ওনার মনে হয় ওনার সম্পদ আমাকে একা করে দিয়েছে। আমি ওর হাত নিজের হাতে নিয়ে ভরসা দিলাম। সম্পদ মানুষকে শান্তি দেয় না, শান্তি থাকে মানুষের মনে, আর তোমার সাথে আমি সেই শান্তি অনুভব করছি। সে অবাক হয়ে আমার দিকে তাকালো।
তার চোখে এক নতুন আশার আলো জ্বলে উঠল, যা হয়তো সে বহু বছর আগে হারিয়ে ফেলেছিল। আমরা দুজনেই ছিলাম এই দুনিয়ার ব্রাত্য মানুষ। আমাকে ভেঙেছিল দারিদ্র্য, আর ওকে ওর শারীরিক অক্ষমতা। আমরা দুজনেই একে অপরের ক্ষতের ওষুধ হতে পারতাম। সারা রাত আমরা কথা বললাম। আমি ওকে আমার বাড়ির অবস্থা, আমার মা আর বোনের কথা সব জানালাম। সকাল হতে হতে আমাদের মধ্যেকার সব দূরত্ব ঘুচে গেল। পরের দিন থেকে শুরু হল আমার জীবনের এক নতুন আর সুন্দর সফর। বোনের চিকিৎসা চলছিল। আমি রোজ হাসপাতালে যেতাম। ডাক্তাররা রোজই ভালো খবর দিতেন। সারাদিন আমি বোনের দেখাশোনা করতাম, ভাই বোনদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করতাম আর বাড়ির কাজগুলো গুছিয়ে নিতাম। কিন্তু সন্ধে হতেই আমি আমার স্ত্রীর কাছে ফিরে আসতাম। আমি ওর হুইল চেয়ার ঠেলতাম, ওকে বাইরে ঘুরতে নিয়ে যেতাম। হাভেলির বাগানটা ছিল খুব বড় আর সুন্দর। একদিন শ্রদ্ধা যাদব আমাকে তার অফিসে ডেকে খুব আবেগপ্রবণ হয়ে বললেন, অক্ষয়, তুমি আমার মেয়েকে সেই খুশি দিয়েছ যা আমার সমস্ত সম্পদ দিতে পারেনি। আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব। আমি মাথা নিচু করে বললাম, কৃতজ্ঞ তো আমি ম্যাডাম। আপনার টাকা আমার বোনের প্রাণ বাঁচিয়েছে আর আমাকে দুনিয়ার সেরা জীবনসঙ্গিনী দিয়েছে। বোনের চিকিৎসা শেষ হল। সে সুস্থ হয়ে বাড়ি ফিরল। আমার ভাই বোন আর মায়ের মুখে হাসি ফিরে এলো। আমার দায়িত্ব শেষ হল। এখন আমার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়াল আমার স্ত্রীর সুখ। হঠাৎ একদিন শ্রদ্ধা যাদব হার্ট অ্যাটাকে মারা গেলেন। ওনার মৃত্যুর পর হাভেলি আর সমস্ত ব্যবসার দায়িত্ব আমার কাঁধে এসে পড়ল। আমি অত্যন্ত সততার সাথে সেই সম্পদ সামলাতে লাগলাম আর গরিবদের সাহায্য করতে শুরু করলাম। আমি আমার স্ত্রীকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নিয়েছি। আমি ওকে কখনো একা ছাড়িনি। এখন আমরা একে অপরের পূর্ণ সাহারা। আমি হয়ে গেছি ওর পা আর ও আমার মগজ। আমরা দুজনে মিলে ব্যবসা চালাই আর জীবনের প্রতিটি সিদ্ধান্তে একে অপরের পরামর্শ নেই। আমি ওকে শুধু সম্পদের জন্য নয়, সত্যিই ভালোবেসে ফেলেছিলাম। দুনিয়া অক্ষমতাকে দুর্বলতা মনে করে, কিন্তু আসল দুর্বলতা থাকে মানুষের মনে। যার মন মরে গেছে সে সচল হয়েও আসলে পঙ্গু। শরীরের খামতি পূরণ করা যায়, কিন্তু মনের খামতি কখনো ঠিক হয় না। আমি সেই মেয়েটির মনের প্রেমে পড়েছিলাম, যা একদম পবিত্র। যে মানুষ মন থেকে কারো পাশে দাঁড়ায়, ওপরওয়ালা তার ভাগ্য বদলে দেন। এভাবেই আমার জীবন বদলেছিল। একটা দোকানের সামান্য মজুর থেকে আজ আমি শহরের অন্যতম ধনী ব্যক্তি। কিন্তু আমার ভেতরে আজও সেই পুরনো অক্ষয় বেঁচে আছে, যে অন্যের কষ্ট অনুভব করতে পারে। দারিদ্র্যের অন্ধকার রাত থেকে শুরু করে ভালোবাসা আর শান্তির এই সকাল পর্যন্ত সফরটা খুব কঠিন ছিল, কিন্তু সৎ নিয়ত আমাকে এই সফরে সফল করেছে। আমার গল্প এই কথার প্রমাণ যে যখন মানুষের নিয়ত পরিষ্কার থাকে, ওপরওয়ালা তার জন্য বন্ধ দরজাও খুলে দেন। অসহায়তা মানুষকে ভুল পথে ঠেলে দিতে পারে, কিন্তু ইরাদা যদি ন্যাক হয় তবে সেই পথই মানুষের ভাগ্য বদলে দেওয়ার রাস্তা হয়ে দাঁড়ায়। আমরা দুজনে এখন এমন এক জীবন কাটাচ্ছি যেখানে না আছে আমার দারিদ্র্যের ছায়া, না আছে ওর পঙ্গুত্বের কোনো হাহাকার। আমরা শুধু একে অপরের জন্য তৈরি হয়েছিলাম, আর এটাই আমাদের গল্পের সবথেকে সুন্দর সমাপ্তি। বন্ধুগণ, ভাগ্যের চাকা কখন কার দিকে ঘোরে তা কেউ জানে না। অক্ষয়ের মতো আপনার জীবনেও কি এমন কোনো কঠিন পরিস্থিতি এসেছিল? আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট বক্সে। আর গল্পটি ভালো লাগলে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।